আমাদের আজকের আলোচনার বিষয় এই যে বর্তমান ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিচার, এই ক্যাঙ্গারু কোর্টের এই বিচার ব্যবস্থায় বাংলাদেশের জনগণ কি মেনে নিবে কিনা, আর আমাদের মধ্যে কি ঐক্য হবে নাকি আমাদের মধ্যে আরো বিভেদ চলবে, এই বিষয়টা নিয়ে আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট, আপনারা সবাই চিনেন অমির রহমান পিয়াল, ওনাকে চেনেন না এমন কেউ নাই। তো ওনার কাছ থেকে আমরা আজকে সরাসরি কিছু বিষয় জানতে চাইবো। চলুন সরাসরি ওনার কাছে যাওয়া যাক। আসসালামু আলাইকুম অমি ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আসাদ ভাই, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। অমি ভাই, আজকে ৩রা নভেম্বর 19৭৫ সালে 15 আগস্ট, ৩রা নভেম্বরে জেল হত্যা ঘটেছিল। আপনার কি মনে হয় যে এই যে ৭৫-এর 15 আগস্ট কি ঘটেছিল বা জেল হত্যা কেন ঘটেছিল, এই বিষয়গুলো আমরা এই যে জেনজি জেনারেশন বা বেটা জেনারেশন যেটা বলে, এদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পেরেছিলাম? না, আমরা এটাতে ব্যর্থ। এবং আপনার যদি স্মরণ থাকে যে ইভেন তারিখটাও একটা লম্বা সময় আমরা কিন্তু 4ই নভেম্বর পালন করে আসছি আমাদের ছোটবেলা, খেয়াল আছে আপনার? অনেক পরে সেটা 3রা নভেম্বর হইল। আবার মার্কিন দলিল দস্তাবেজ যেগুলো আছে সেগুলো যদি আমরা ফলো করি দেখা যায় যে এটা আসলে 2 তারিখ রাতের না। যাই হোক, মূল জিনিসটা কি, জেলতা দিয়ে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পুরোটারই নিশ্চিহ্ন করার যে ব্লুপ্রিন্টটা ছিল, যেটা 2024-এ আরো অনেকখানি সফল, 75-এ ওইটাই করতে চেয়েছিল। প্রথমে 15 আগস্ট বঙ্গবন্ধুরে মারা, তারপরে হলো গিয়া যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী যারা ছিলেন, মানে ইন কেস যদি বঙ্গবন্ধুর এই বিরুদ্ধে যে সিআইএ এবং আইএসআই যে অভ্যুত্থান, এইটা যদি কোনো কারণে পাল্টায় তাহলে দেশ যেন মুক্তিযুদ্ধের সেই চেতনায় ফিরতে না পারে, এই জন্য মাথাগুলো কেটে দেওয়া, জাতীয় চার নেতার হত্যার মাধ্যমে এইটা তারা স্টাবলিশ করছিল, করে পালায় গেছে, প্লেন করে বেঙ্গল পালায় গেছে, পরে লিবিয়া। এখন এই জিনিসটা জেনজি প্রজন্ম জানে না, বা এইটা আমরা অনেক কিছুই আসলে ঐতিহাসিক ভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো গিয়া যে মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, তারা কিন্তু এই দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছে। যে এই ঘটনাগুলা যদি সঠিকভাবে তুলে ধরা হইতো, আশা করি মানে যে একটা প্রজন্ম শিক্ষিত হয়ে যেত ইতিহাস। কারণ আমাদের এখানে অনেক কিছু চ্যালেঞ্জ করার অবকাশ করে রাখছে জামাত ইসলাম বা স্বাধীনতা বিরোধী শক্তি। মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর বিতর্ক, তারা এখনো বলে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানে চলে গেছিলেন বলে, কিন্তু মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লাখ 3 লাখ হইতে পারে বড়জোর, এগুলো ওরা বলে, এরকম অনেক কিছুই বলে। এবং সবচেয়ে বেশি যেটা বলে যে ভারত ষড়যন্ত্র করে আসলে পাকিস্তানকে ভাঙছে, পাকিস্তান আমাদের ভাই ছিল। এই 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 যে এখন আমরা দেখতেছি তারা সেই 2 ভাই এক হয়ে গেছে। তো 3রা নভেম্বরের শিক্ষা থেকে যদি আমরা কিছু পাই, এইটাই যে আমরা ইতিহাস থেকে কিছু শিখি না। ধন্যবাদ অমি ভাই। অমি ভাই, এই যে আইসিটি কোর্ট, যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটাতে তো মানবতা বিরোধী অপরাধ বলতে আপনার যুদ্ধ অপরাধের বিচার হওয়ার জন্য আইন, এবং এই আইনে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই কোর্ট আছে। সেই কোর্টে শেখ হাসিনার বিচার করছে, এটার কারণটা কি? এখানে কি কোনো যুদ্ধ হয়েছিল কিনা? না, এটা যুদ্ধ অপরাধীদের বিচার এটা শুরুতে ছিল, পরে যেটা হয়েছে এটা মানবতা বিরোধী অপরাধ। এখন এটা নট অনলি যে একটা সামরিক বিচার, এটা বেসিক্যালি ওই ট্রেন্ডটা ফলো করলো নুরেমবার্গ ট্রায়াল, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করা হয়েছিল, ওইটা বা কম্বোডিয়া, যেটা ওগুলা যুদ্ধ অপরাধী। বাংলাদেশের আইসিটিটাও ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে, সেটা হচ্ছে ওই আইনের ভিত্তির উপর দাঁড়ায় 71-এর মানবতা বিরোধী বেসিক্যালি যুদ্ধ অপরাধী তাদের বিচার। এখন এইটারে আপনি আমি একটু সময় নিয়ে বলি, রাইট? জি জি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে একটু সাক্ষাৎকার বেরিয়েছে ওনার, দেখছেন আপনারা, পড়ছেন হয়তো, রয়টার্সে আসছে, এএফপিতে আসছে, এই 2টা বার্তা সংস্থা, এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট
প্রভাবশালী পত্রিকা লন্ডনে, সেখানেও প্রকাশিত হয়েছে ওনার বিরুদ্ধে এই অভিযোগ। এইটা উনি এটাকে বলছেন এক কথায় ক্যাঙ্গারু কোর্ট। এখন ক্যাঙ্গারু কোর্ট মানে কি? ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার একটা প্রাণী, মানে অস্ট্রেলিয়াতেই দেখা যায়, আসলে অস্ট্রেলিয়া মহাদেশেই দেখা যায়, এর বাইরে খুব একটা চিড়িয়াখানা ছাড়া কোথাও আমরা দেখি না। তো এই ক্যাঙ্গারু কোর্টের আবিধানিক অর্থ যেটা বোঝায় সেটা হলো একতরফা বিচার বা মব। আমরা যে মব ট্রায়াল গুলো দেখি এটার সাথে কোনো পার্থক্য নাই। এবং এই যে আইসিটিটা, এইটারে আপনি যদি দেখেন যে এইটা কোনোভাবেই কোনো মানদণ্ডেই এটা আন্তর্জাতিক বিচার ব্যবস্থা হইতে পারে না। কি কারণ হইতে পারে না? প্রথম কথা হলো গিয়ে যে এটা যে 3 বিচারপতি, তাই না, গোলাম মুর্তজা আছেন, মহিদুল আছেন, আরেকজনের নাম ভুলে গেছে, ওহিদুল হয়তো, হ্যাঁ, শহীদুল হয়তো না, বিচারপতি শহীদুল। তো যাই হোক, এনারা কারোরই আন্তর্জাতিক ক্রাইম ট্রায়াল নিয়ে বা ট্রাইব্যুনাল নিয়ে কাজ করার অভিজ্ঞতা নাই। ওনার ফৌজদারি মামলা করছেন, অন্য মামলা করছেন, এইটাতে ওনাদের কোনো স্পেশালিটি নেই। এক। দ্বিতীয়ত, আমাদের প্রধান এই ইউনুসের প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাপেলেট ডিভিশন পুরাটাই নিয়োগ পাওয়া, এবং তারা সবাই কিন্তু বায়াস লোক। এদের কাছ থেকে আপনি ন্যায় বিচার পাবেন না, কারণ এদের যে পরিচিতি বাইয়া সবখানে আপনি ধরে নেবেন যে এদের আসলে মানে জাস্ট বসানো হয়েছে, তোরা এখানে বয় যা কমু শুনিস। আপনি ছেলের বাপ, আপনি মেয়ের বাপ, বুঝছেন? মানে যে এখানে দেওয়া হয়েছে যে প্রসিকিউটর মানে সরকারের তরফে যে আইনজীবী সেও জামাতি, আবার বিবাদীদের পক্ষে যে আইনজীবী সেও জামাতি, শিশিরমণি জামাত। হ্যাঁ, এখন এটা যদি একটা ফেয়ার ট্রায়াল হইতো, শেখ হাসিনা বা এবং ওনার সাথে যে 400-র উপর যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এদের এটা তার পক্ষে তো একজন আইনজীবী থাকা উচিত, এটা না। এবং এই বিচারক এবং এই আইনজীবীরা মানে সরকার এবং বিপক্ষের আইনজীবীরা 120-এ চা নাস্তা করতেছে, খোঁজগুলো, আপনি তো এটা জজ করেছেন, আপনি এটা ভালো করেছেন, দারুণ হয়েছে, কিন্তু এই টাইপের মস্করা করে এবং সেটার ভিডিও ভাইরাল। এটা কিন্তু কোর্ট ভিডিও, তারা হয়তো বন্ধ করতে ভুলে গেছে, তারা এটা ক্যামেরা ট্রায়াল করতেছে না, ওই 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 ভিডিও বাজারে চলে আসছে, যে দেখেন একসাথে বসে মস্করা করে। এই যে আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি, না খালাস পাবে তারপরে নেই, বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে, সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন করবেন, তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং আমার মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই, তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই মস্করা না, আমি আমার কথা শেষ হওয়া দেখি, তারপর আপনি প্রশ্ন করেন। দেখেন এই মস্করাটা তো দেখলেন আপনারা, আমি তো আইনজীবী না, তারপর একটা বেসিক ধারণা, সাধারণ জ্ঞান, কমন সেন্স থেকে এইটুকু বুঝি। ধরেন আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনবেন, আপনি এটা যে সাবমিট করতেছেন, এইটাতে কিন্তু আদালত বা জজ সাহেব যিনি বিচারক উনি কিন্তু প্রশ্ন করতে পারেন, তাই না? যে আপনি এটা কি, যেমন তাজুল ইসলাম বলতেছে যে একজনের মাথায় গুলি করছে, ওর চুলে নাকি আগুন ধরে গেছে, ঠিক আছে? এখন বিচারকের প্রশ্ন করার কি উচিত যে এটা কি ধরনের গুলি, যে মানে আগুন ধরে যেতে চুলে, তাই না? আমরা তো এই সিনেমাতেও দেখি না এরকম কিছু, হতে পারে না? সে কিন্তু চুপচাপ শুনে গেল, কোনো আর্গুমেন্ট নেই, কিচ্ছু না। আবার ওই হাসিনার আইনজীবী যখন কিছু কথা বলতে চায় তার চুপ করে থামা, মস্করা। আচ্ছা, তারপর দেখেন
ওই যেই যাদের হত্যার অভিযোগ এদের ভিতরে অর্ধেকের বেশি তো ফেরতই আসবে, এগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই। আচ্ছা ধরেন আমি আসামি, আমার আইনজীবী, আমি কিন্তু আসলে একটা আসামি, মানে শেখ হাসিনার সাথে যাত্রাবাড়ি হত্যা মামলায় আমারও নাম আছে 51 নম্বরে। যাক, ওইখানে ধরেন আমার পক্ষে যে আইনজীবী সে কি বলবো যে আমরা তো এই আত্মস্বীকৃত এরা অপরাধ স্বীকৃতি অনেক ভিডিও ভাইরাল আছে না, আমি পুলিশ মারছি, আমি মেট্রো রেলে আগুন দিছি, এই টাইপের বড়াই করে না, এরা করছে না? তখন আমার আইনজীবী গিয়ে তারে নিয়ে আসবে না সাক্ষী হিসেবে, মাননীয় আদালত এই দেখেন এই লোক তো এইখানে বলছে এই কথা, তাহলে আপনি কেন শেখ হাসিনাকে বা আওয়ামী পিয়ালকে ইয়া করবেন, অভিযুক্ত করবেন? এগুলো কিছুই হচ্ছে না। কিন্তু যেটাই হচ্ছে এটা একটা মশকরা, প্রহসনের বিচার, এবং এইটারই মাননীয় স্ত্রী ক্যাঙ্গারু কোর্ট বলছে যে এটা প্রহসন একতরফা, এটা স্ক্যাম কোর্ট। এবার আপনার প্রশ্ন করেন, এই যে স্ক্যাম, এটা যে স্ক্যাম কোর্ট বা এই আইনজীবী আওয়ামী লীগ যে নিয়োগ দেয় নাই বা আওয়ামী লীগের কোনো আইনজীবী নিজস্ব আইনজীবী নিয়োগ দিতে পারে নাই, এই বিষয়টা কি ইন্টারন্যাশনালি আওয়ামী লীগ তুলতে পারছে কিনা? অবশ্যই কেন তুলতে পারবে না, এটা প্রথম থেকে তো শোনেন, এরা এই যে বললাম শুরুতে যে ক্যামেরা ট্রায়াল যেটা করছে, তারা লাইভ ডাকে যাবে, প্রথম সাবমিশনের দিনে একটু পরে এরা বুঝতে পারছে হ্যাঁ এই জিনিস তো কোর্ট খাবে না, মানে বেসিক্যালি কোর্টে দেওয়ার জিনিসটা। শেখ হাসিনা মনে করেন এই যে 12টার সময় এক জায়গায় খুন করছে বাড্ডায়, হ্যাঁ, তারপর 20 মাইল দূরে গিয়ে আরেকটা খুন করছে, তারপর আরো 40 মাইল দূরে গিয়ে আরেকটা খুন করছে। এগুলো তো ম্যাজিস্ট্রেট কোর্টেই বাতিল হয়ে যায়, তাই না? এগুলা যখন আপনার লাইভে আন্তর্জাতিক মাধ্যমে প্রচার করবেন তখন তো তারাই বলবে আর ইউ ফাকিং কিডিং উইথ মি, না? তো ওইটা ওরা দেখছে এবং সাথে সাথে লাইভ সম্প্রচার কিন্তু বন্ধ করা হয়েছিল, ইন্টারনেট গোলযোগ বাকি একটা অজুহাত দেখা বন্ধ করে দিচ্ছিল। কিন্তু যা রেকর্ডিং এগুলো অনেকে রেকর্ড করতেছে না, দেখতেছে না যে এত বড় একটা ঘটনা ঘটতেছে, দেখি কি হচ্ছে। ইট ওয়াজ ফান। তো আন্তর্জাতিক বলতে হবে না তো, তারা তো বুঝতেছে যে বিচারপতি যার কোনো অভিজ্ঞতা নেই এখানে, তারা জোর করে বসানো হয়েছে যে যে এই মানে এখন মানে রাষ্ট্র উকিল, সে রাষ্ট্রের যে আইনজীবী সে ছিল এর আগে যে বাংলাদেশে যে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধীদের যে বিচারের জন্য তৈরি, সেইটাতে সেই যুদ্ধাপরাধীদের পক্ষে লয়ার ছিল। তো এইটা তো বোঝাই যাচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, প্রতিশোধ পরায়ণমূলক একটা বিচার অনুষ্ঠান, তার তো কোনো গ্রহণযোগ্যতাই নাই এখানে। এটা আওয়ামী লীগ বলতে হবে কেন, এটা সাধারণ জ্ঞান আছে, যে কেউ বুঝতে পারতেছে। আমি তো বললামই যে আমি আইনজীবী না, কিন্তু কোর্টের বিচার কার্যক্রম কিরকম হওয়া উচিত আমি তো বুঝতে পারতেছি। ধন্যবাদ পিয়াল ভাই। পিয়াল ভাই, আমরা অন্য একটা প্রসঙ্গে যাই, আপনাকে একটু দেখাই এই জিনিসটা। এই যে দেখেন, চীন থেকে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ, কার বিরুদ্ধে আসলে যুদ্ধ করতে যাব আমরা? ভাই এইটা নিয়ে আমি একটা এই ফটোকার্ডের উপর একটা পোস্ট দিছিলাম অলরেডি। আপনার ওখান থেকে বাংলাদেশ অনেক পয়সা দিয়া মানে যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে। নর্মালি আমরা এর আগে রাশিয়া থেকে কিনতাম এবং অনেক কম দামে কিনতাম, তার কয়েক গুণ ভর্তুকি দিয়ে আমরা আমেরিকা থেকে কিনছি। কেন? এটা মানে তাদের খুশি রাখার জন্য। এখন জিও পলিটিক্স যেদিকে যাচ্ছে, এই ইয়ার সাথে ইন্ডিয়ার সাথে আমেরিকা একটা প্রতিরক্ষামূলক চুক্তি করছে বা যাই করছে, হ্যাঁ, এইটার পর এখন সরকারের মনে এই ইউনুস বাটপারের মনে হয়েছে যে আমাদের উচিত চীনের থেকে কিছু করা। তো চীন থেকে বেসিক্যালি স্মল আর্মস কেনা হয়, স্মল আর্মসের অ্যানিমেশন কেনা হয়, বলি যদি ছোট অস্ত্রের। হ্যাঁ, চীনের থেকে কখনো ভারী অস্ত্র কেনার ইয়া নাই। কারণ আপনার ওই যদি ওই চাইনিজ মুভিগুলো দেখবেন যে 40টা গুলি করলে একটা লাগে না। চীনা গুলির এইরকম মানে মস্করাটা সে অলরেডির মুভিতেও হয়। হ্যাঁ, তো
ওখান থেকে ক্ষেপণাস্ত্র কেনা। বাংলাদেশে মানুষের পেটে ভাত নেই, ক্ষেপণাস্ত্র কই কার বিরুদ্ধে ব্যবহার করবে, কার বিরুদ্ধে ক্ষেপণ করবে এই অস্ত্র, ক্ষেপণাস্ত্র, তাই না? এগুলা সব হইল গিয়া মস্করা, মানে আমি কোনো যৌক্তিকতা দেখি না। এগুলো হলো জাস্ট মকারি আর কি, মানুষের শোনানো। এই আমার কাছে আমার মানুষের পেটে ভাত নেই, কিন্তু আমার অস্ত্র কেনার টাকা আছে। চীন থেকে কিনতেছে, কার মাধ্যমে কিনতেছে? পাকিস্তানের মাধ্যমে কিনতেছে। পাকিস্তান কিনা দেবে চীনের থেকে, খেয়াল করে। তার মানে তো ঘটনাটা এমন হলো, যেমন আমরা যে চাউল এখন আর ইন্ডিয়া থেকে কিনবো না, দুবাই থেকে কিনবো, যে দুবাই চাউল নেয় ইন্ডিয়া থেকে। ওই তো বেশি পয়সায় দুবাই দুবাই ইন্ডিয়া থেকে কিনবে, তারপর আমাদের কাছে বেচবে। অমিবে 13 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করার একটা দিন ধার্য করা হয়েছে, হয়তো ওই দিন ঘোষণাও করতে পারে বা পরেও করতে পারে, এটা ওরাই জানে। আপনার কি মনে হয় না যে এই রায়টা আসলে আগেই লিখিত হয়ে গেছে, কোর্ট হওয়ার আগে? আপনার এতক্ষণ আমরা এই যে প্রায় কতক্ষণ, অনেকক্ষণ তো, প্রায় 15-20 মিনিট আলাপ করলাম। জি, এতক্ষণ আমি কি বুঝালাম তাহলে? যে একটা প্রশ্ন হইতেছে, পক্ষের বিপক্ষের আইনজীবী আর জজ সাহেব একসাথে মিলে ঠাট্টা মস্করা করতেছে। আপনি তো একটা ভিডিও দেখেছেন, আরো 10-12টা আছে ভিডিও। জি, জি, ঠিক আছে, হ্যাঁ। এবং যেখানে ওই যে ডিফেন্স লয়ার, সে বলতেছে জজ সাহেব তার, হ্যাঁ হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন, হ্যাঁ এটা ইয়র অনার আপনি ঠিকই বলছেন। তো এইরকম মকারি যেখানে চলতেছে, সেখানে তো বুঝাই যাচ্ছে যে এইটা যারা করতেছে জাস্ট তালবাহানা আর কি, সময় ক্ষেপণ। রায় আগে লিখিত, সেখানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায়টা ঘোষণা করার পরে দলের উপর, আওয়ামী লীগের উপর কি প্রভাব পড়তে পারে? বা আরে আপনি তো এটা খুব সিরিয়াস নিয়েছেন দেখা যাচ্ছে। আপনি কি আসলে এই মানে আইসিটির এই ইউনুসের আইসিটির খুব সিরিয়াসলি নিয়েছেন মনে হচ্ছে? মানে এইটার রায় দিবে, এটা কার্যক্রম করতেছে, এটা বিচার, এটা তো আমি বলতেছি কোথা আপাই কেন বলতেছে, আমাকে ভয় দেখানো যাবে না, এইসব দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। আই ওন্ট বি ইন্টিমিডেটেড। বলছেন তো উনি, আপনি সিরিয়াস নিচ্ছেন কেন? আমরা তো সাধারণ নাগরিক হিসাবে, না মানে সাধারণ নাগরিক মানে কি, এইটা বাংলাদেশের কোন নাগরিকের উপর কোনো প্রভাব নাই। এইটা হলো জুলাই সনদের মতো একটা ধাপ্পাবাজি, এটা হলো ওই রকম একটা ধাপ্পাবাজি। তারা এটা মানুষের বোঝানো যে আমরা বিচার করছি, আমরা শাস্তি দিচ্ছি, ঠিক আছে। যেখানে আপনি যে কোনো সাধারণ কোর্টে বলতে পারে, তাই না, যে আচ্ছা যে লোককে মারা হয়েছে সে গুলিতে মরছে না ডায়রিয়ায় মরছে, প্রমাণ কি? আপনি তো কবর খোরাই বন্ধ করে দিচ্ছেন, তার ময়না তদন্তই ইনডেমনিটি করে বন্ধ রাখছেন। তো মানুষ তো বোকা না, মানুষ এগুলো চায়ের দোকানে আটে মাঠে ঘাটে আলাপ করে, এবং সেখানে এক কথাই বলে, আরে কি মস্করাটা হইতেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এটা হলো কমন ফিলিংস মানুষের। তারা বুঝতেছে একটা মস্করা হচ্ছে, এই রায়ের তো কোনো গুরুত্ব থাকতে পারে না। আওয়ামী লীগের তরফে যেটা হয়েছে, আমি কালকে দেখলাম এই জাহাঙ্গীর কবির নানক ভাই একটা ঘোষণা দিচ্ছে যে 13 ঢাকা লকডাউন, এবং এইটা তারা শুরু করবে 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস থেকে, 10, 11, 12, 13 এরকম। এখন এইটা আওয়ামী লীগ যদি এরকম কোন কর্মসূচি হাতে নেয় লকডাউন করার, এইটা এই ক্যাঙ্গারু কোর্টকে এক ধরনের স্বীকৃতি দেয়া কিনা এটাও মিন করে, তাই না? মানে তারা যে কাজ করতেছে, আপনি আমার ডাকতেছেন চোর, আমি এটার প্রতিবাদ করা মানে কিন্তু আমি মেনে নিলাম যে আসলে আপনার অভিযোগের একটা ভিত্তি আছে হয়তো, তাই না? আমি যদি আপনার ইগনোর করি, কইছে আমি কি আসলে চোর নাকি, আমি যদি কই এই কথা কইলি কে আমি কি চোর, তখন দেখবেন 2-3 জনের মধ্যে একজন হলেও ভাববে যে সোহেল ভাই কইছে, ওকে পিয়াল ভাই তো চোর, তাই না?
মানুষের ভিতর এইটা 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 এইটাই তো আর্ট অফ কনভিন্সিং। ভাই আর একটা প্রশ্ন যেটা অনেক পত্রপত্রিকায় দেখছে, আমাদের ওই দেবপ্রিয় ভট্টাচার্য যে বলছিল যে আওয়ামী লীগ 16 বিলিয়ন ডলার প্রতি বছর চুরি করছে, এবং বলছে যে প্রতি বছরে যেই পরিমাণ টাকা চুরি হয়েছে তা দিয়া প্রতি বছর 35টা রাফায়েল জেট কিনা যেত। তাহলে এই 14 মাসে তো আমাদের ভাই 38টা কিনার কথা, এগুলা কোথায় গেল? একটা দুর্নীতির মামলা হইল না কেন? কিছু বলার নাই এগুলা। আমি অর্থনীতি বুঝি না, দেবপ্রিয় একবার পার ইউনুসের মতো সে যেসব ইয়া করছে এগুলা কোনো ফিজিবিলিটি নাই, কাগজে পত্রে কোনো অস্তিত্ব নাই। অনেকটা আসিফ নজরুল 26 লাখ যে ভারতীয় লোক এই দেশে কাজ কাম করে বলে গুজব রটাইছিল, দেবপ্রিয় কথাবার্তা একরকম। 16 বিলিয়ন কি ও গুনতে পারে কত টাকা? স্টুপিড লোক। শেখ হাসিনার বিরুদ্ধে এরা যে রায়টা দিবে, এটাকে আন্তর্জাতিক মহলে কোনো প্রভাব ফেলবে, ইম্প্যাক্ট ফেলবে কিনা? না, কোনো ইম্প্যাক্ট ফেলবে না। মানে কি ইম্প্যাক্ট আশা করেন আপনি? আমি আশা করি না, মানে এটা আন্তর্জাতিক মহল কিভাবে নিবে মানে তারা তো জানে এটা একটা ক্যাঙ্গারু। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন 3টা পত্রিকা, রয়টার্সে যখন উনি ওনার স্টেটমেন্ট দিলেন, তার ঠিক 3 রয়টার্স দিন আগে, পত্রিকা না, রয়টার্স একটা বার্তা সংস্থা, বার্তা এটা সংস্থা। থেকে কয়েকশো পত্রিকায় মনে করেন এদের নিউজটা একসাথে। হুবহু পাবলিশ করে। হ্যাঁ, হ্যাঁ, এবং এটা তো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একটা বার্তা সংস্থা। আমরা জানি। এপিও পাইছে। APO এই বার্তা সংস্থার এই ইয়েটা আসার 2 দিন আগে হাই খালেদ নামে একজন, উনি খুব গর্বের সহিত বলছিলেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নিব আমি। আরেক বেটি বললেন যে আমারে কোটি টাকা দিল যাব না। এরা কি কোটি টাকার জিন্ন নাকি আপনার ওই টিআরপি বাড়ানোর জন্য? আপনার টক শোটা আমার কাছে ক্যাঙ্গারু টক শো মনে হয়। আপনি কি আমার কমেডি করতে ডাকছেন? এইসব কমেডিয়ানদের লোকে হিরো আলম নিয়ে আলাপ করে চলে, যে হিরো আলম এই যে কি চুমু খাইছে বলে ছোট অপারেশন করছে রিয়াদ, এটা অনেক বেশি ইমপ্রেসিভ কথা। বা মুনামি ম্যাডাম বলা যায় বিকিনি পরা ছবিগুলোকে সত্যি কিনা। আনন্দ বইদিন একটা স্টুপিড ও কি কইলো, এটার গুরুত্ব দিয়ে আমাদের সময় নষ্ট করতে হবে? সময়ের জীবনের দাম আছে না ভাই, সময়ের দাম আছে। দিচ্ছি। আচ্ছা ভাইজান, আপনি একটা কথা বলছিলেন যে আপনার ইয়ের কথা, জুলাই সনদ। এই বিষয়ে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছিল যে জুলাই সনদ যেটা আছে, এই জুলাই সনদ জাতির সাথে বেইমানি করছে। কিন্তু আমার তো মনে হয় যে এই জুলাই সনদ কি জাতির সাথে তো বেইমানি, আপনার 24-এর 5ই আগস্টে জাতির সাথে বেইমানি হয়েছে, সেই রঙ্গমঞ্চের এটা অন্য নাটক, তাই নয় কি? জুলাই সনদ জিনিসটা কি? জুলাই সনদ জিনিসটা হলো তাদের যে অবৈধ এবং মানে অসাংবিধানিক কাজ করছে এটারে বৈধতার ষড়যন্ত্র। এবং জুলাই সনদে 84টা পয়েন্ট আছে, 7টা অঙ্গীকার আছে, এর ভিতরে 48টা পয়েন্ট সংবিধান সংস্কার। এই 48টার ভিতর 9টাতে বিএনপি আপত্তি দিয়ে নোট দিছিল। এইটা নিয়ে বলতেছে যে ইউনূস সরকার সেই আপত্তি সহ এইটারে প্রকাশ করে দিচ্ছে, মানে তারা তাদের আপত্তি গুলার গ্রহণ করে নেই, বরং বলতেছে সামনে আগামীতে যেই সরকারি আসুক এগুলো অটোমেটিক ইয়া হয়ে যাবে, সংবিধানে ঢুকে যাবে, এইটাই সংবিধান সরকারের বিবেচিত হবে। এইটার এসে এইটা বলতেছে। এখন যে ফখরুল ইউনূসের ভিতর জিয়ার ছায়া দেখে, ইউনূসের কথা শুনলে তার মনে হয় জিয়া কথা বলতেছে, সেই ফখরুল যদি এরকম কথা বলে তো ওরা তো ঠাড়ায় খবর দেওয়া উচিত, তাই না? কি বেকুবের মতো এখন এগুলো বলতেছিস কেন? তুই তো দেখা গেছে জুলাই সনদ স্বাক্ষরের দিন বৃষ্টিতে ভিজা এরকম বড় কেউ কিন্তু দেয় না, এই মানে আব্বাজান আসি আমি, এই টাইপের একটা অ্যাটিটিউড। আর এখন এইসব কথা বলে আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কি মিউট হয়ে আছেন?
আজকে তো বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করছে, ওইটা নিয়ে অবশ্য আমার কোনো টেনশন নাই, ওরা ঘোষণা করছে। এখন তাহলে কি নির্বাচন কি হচ্ছে বলে মনে হচ্ছে তাদের কাছে? হইতে পারে, আওয়ামী লীগ কারণ ছাড়া নির্বাচন নাকি হবে? নির্বাচন এটি তো ক্যাশ করার সময়। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ যখন নির্বাচন দিছে, বিএনপি নির্বাচনে বয়কট করার আগে কিন্তু প্রার্থী দিছে, এবং একই আসনে 4-5টা করে প্রার্থী দিছে, প্রত্যেকের কাছ থেকে অনেকগুলো টাকা, অনেক করে টাকা নিচ্ছে, 5 কোটি থেকে 6 কোটি 7 কোটি। পরে যারা বলছে নির্বাচনে আসবে না, কিন্তু টাকাগুলা ঠিকই তারেক জিয়ার পকেটে চলে গেছে। তো এইবারও তাই, নির্বাচন না হইলেও কি আর হইলেও কি, টাকাগুলো তো সে পাবে। আমাদের জানা মতো প্রতিটা আসনের জন্য সে 50 কোটি টাকা দাবি করছে। বিএনপির মনোনয়ন যারা পাইছে তাদেরকে পার হেড 50 কোটি টাকা দিতে হবে, এক্সেপ্ট ফর জিয়া ফ্যামিলি। মানে খালেদা জিয়ার আসন, সে তো অসুস্থ, সে কথাও বলতে পারবে না। তার আসন গুলা যে মানে তো এমনি জিতবে তারা ধারণা করতেছে, পরে সেই আসন গুলা বিক্রি হবে। মানে প্রথম কথা, খালেদা জিয়া এবং তারেক জিয়ার নামে বিএনপি ইলেকশনটা করবে, পরে তারা নিজেদের আসন গুলো বিক্রি করে দেবে। তার মানে কি আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হয়ে যাবে আপনি মনে করছেন? এত বড় একটা বৃহৎ দল, 60% যাদের আপনি এই যখন আওয়ামী লীগের কথা বলবেন, তার মানে তো এই সরকার বৈধ। আপনার কি কারণে এটা মনে হলো যে আওয়ামী লীগ এই সরকার অধীনে নির্বাচন করবে না? তো যেটা কথা হচ্ছে, ইনক্লুসিভ নির্বাচনের যে কথাটা বলা হয়েছে, সেটা আপনার যেটা বলছে, যেটা বলছে, এটা তো নর্মস আছে কিছু, দেখা শর্ত আছে না। উনি কি এটা বুঝেছে যে আমাদের নাও তাহলে ঠিক আছে, যে আওয়ামী লীগের নির্বাচন করতে দাও, তাহলে আমরা মাইনে নেব তোমাদের নির্বাচন হচ্ছে না? ওরা তো এইসব করেন নাই। ইনক্লুসিভ নির্বাচন মানে এইটা না যে ইউনুসের অধীনে নির্বাচন হবে, এই সরকারের অধীনে নির্বাচন হবে, আওয়ামী লীগ সেটাতে অংশ নেবে না। উনি বলছেন যে এটা স্ট্রেট ফরওয়ার্ড, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এবং আওয়ামী লীগ নির্বাচন আসবে না, তোমাদের নির্বাচন হবে না। যেটা হইতেছে এখন, যেটা হইতেছে দেখেন, খুব সিম্পল। কিন্তু জামাত কি করতেছে? জামাত এলাকায় গিয়া মার্কার জন্য ভোট দিতেছে, প্রার্থীর জন্য না। কিন্তু জামাত এখন জানেই না বা বলেও না যে এই আসনে এ দাঁড়াবে, এই আসনে ও দাঁড়াবে, তাই না? কিন্তু প্রতিটা আসনে তারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে, সেটা ইয়াতে হোক, স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় হোক, ঝালমুড়ির ওয়ালার কাছে গিয়ে হোক, মসজিদে খুতবার সময় হোক, বলতেছে এইটা। আর বিএনপি 4-5 জনের প্রার্থী নিয়ে মিছিল করতেছে, এ ওর লগে ক্যাচাল। কালকে এক জায়গায় গোলাগুলি হইলো, কিছুদিন আগে তো রাউজানায় মাইরে ফেললো। তো এগুলা ঘটতেছে। বিএনপি আসলেই একটা বোকাচোদ্দ দল। অভিভাই, এই পর্যন্ত অধিকারের একটা রিপোর্ট, যেটা আমাদের ওই যে উপদেষ্টা সাহেবের অধিকার, ওনার রিপোর্টে 40 জন, বাকি আরো মানবাধিকার সংস্থাগুলো বলছে এই পর্যন্ত 80 জন নেতাকর্মী জেলখানায় মৃত্যুবরণ করেছে, সকলে হার্ট অ্যাটাক। এর মধ্যে আর্মি মারছে 2 জন, পুলিশের সাথে থেকে মব জাস্টিসের মাধ্যমে মারা গেছে 9 জন। তো এটা কি একরকম আওয়ামী লীগ নিধন চলছে না? আওয়ামী লীগ নেতাদের হাতে হাত করা পরানো থাকে জানাজার আগ পর্যন্ত। আওয়ামী লীগের সাথে জেলখানায় কি অত্যাচার চলতেছে এটা জানার জন্য আমাদের অধিকারের ইয়া লাগবে না। যেটা হলো যে অনেক ধরনের অনেক কিছু চলতেছে। কিছুদিন আগে যেটা খুব ভাইরাল হলো, সেটা হলো যে ছাত্রলীগের কিছু নেত্রী, মহিলা লীগের কিছু নেত্রী, এদের সাথে যে অন্যায়টা হচ্ছে কাশিমপুরে, তাদেরকে প্রথম কথা খাবার দাবার এবং গোসল মানে যেগুলা বাধ্যতামূলক একজন মানে কারাবন্দী, সেগুলোতে যখন ইয়া করা হচ্ছে, তারা প্রতিবাদ প্রোটেস্ট করায়, তাদেরকে ফিক্সড আসামি দিয়া, জেলার তার হাতের কিছু আসামি, তাদেরকে মানে শাস্তি কম দেওয়ার বা অনৈতিক সুবিধা দেওয়ার কথা বলে এদের দিয়ে এদের মব করা হয়েছে।
এবং পরে তাদের বিভিন্ন যেটা এটা জানাজানি হওয়ার পর তাদেরকে ট্রান্সফার করা হয়েছে বিভিন্ন জায়গায়। আমাদের জানা মতে কেরানীগঞ্জে কারাগারে আওয়ামী লীগ নেতাদের স্পেসিফিক একটা কক্ষে আনা হয়েছিল এবং তাদের উপর একটা নারকীয় হামলার প্ল্যান ছিল এবং এইটা ঠেকানো গেছে, যেভাবে হোক এটা ঠেকানো গেছে। এবং এই যে এই জেলোত্তর আদোলা আওয়ামী লীগের নেতা এবং এমপিদের হত্যা, এইটা আমার মানে গত মার্চ মাসে হয়ে যাওয়ার কথা একদম। মানে বলতো যে এখানে কারা বিদ্রোহ হয়েছে, আওয়ামী লীগের লোকেরাই বিদ্রোহ করছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা গেছে, এই টাইপের কথা বলতো। অমি ভাই, আপনি সরাসরি হয়তো আওয়ামী লীগ করেন না বা অনেক বছর দেশের বাহিরে, এরপরে কি আপনি বুঝতে পারেন যে আপনার যে কোনো একটা স্ট্যাটাস বা যে কোনো একটা কথা এটা বাংলাদেশে ভালো ইম্প্যাক্ট ফেলে? যেমন জনগণের মাঝে, তেমন আবার সরকারের ভিতরে একটা যন্ত্রণা সৃষ্টি হয়ে যায়, ফ্যাক্ট চেক সাথে সাথে চলে আসে। ফ্যাক্ট চেক খুব ডিস্টার্ব করে, এটা ঠিক না। আমি তো সুইজারল্যান্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মিডিয়া কমিটির সদস্য ছিলাম। তো আমি আওয়ামী লীগের সদস্য না, এটা ঠিক না ভাই। একটা সিনিয়র মানুষ, 75-এর 15ই আগস্ট আপনারা দেখছেন, আবার এই 90-এর গণ অভ্যুত্থান পুরোটাও দেখছেন। আসলে 75 থেকে 96 এর এই গ্যাপের মাধ্যমে এত পুরানা, আমি এত পুরানা 75-এর 15ই আগস্ট দেখার বয়স আমার না, মানে অনেক ছোট ছিলাম। অনেক ছোট, মানে অবস্থানগুলো তো জানেন, 75-এর 15ই আগস্টের পরের অবস্থানগুলো আপনারা অনেক জানেন। 90-এর গণ আন্দোলন পুরোটা আপনাদের মুখস্থ। 90 সালে গণ আন্দোলন ছিলাম, মাঠে ছিল। 96 সালে সরকার ক্ষমতায় আসলো, তার আগ পর্যন্ত সমস্ত আন্দোলনগুলো আপনাদের মুখস্থ। এগুলো আপনার কি মনে হয় তখনকার চেয়ে আওয়ামী লীগের অবস্থা এখন বেশি খারাপ বা এখন বেশি বিপদে আছে? এখন বেশি বিপদে আছে, কারণ এদের কোনো অভিজ্ঞতাই নেই, এদের কোনো অভিজ্ঞতা নেই। আমার আপনি 90 দেখছেন, 90 যে ছিলেন, নিজেই মাঠে ছিলেন, তখনকার মিছিল গুলা দেখেন আপনি, তাই না? এবং সেই মিছিলের অপোনেন্ট কি ছিল? পুলিশ দাঁড়ায় থাকতো না, ধরা এক ব্যাটালিয়ন পুলিশ দাঁড়ানো, সামনে তার কাটা, গুলি করতেছে, টিয়ার গ্যাস মারতেছে, লাঠি চার্জ করতেছে, আমরা সেই দিকে কিন্তু আগায় যেতাম। জয় বাংলা, রাইট? ওই ধাক্কা দিয়া ব্যারিকেড ভাঙা, ওই ধাক্কা ধাক্কি, ওই মায়ের লাঠি, গুলি, টিয়ার গ্যাস। এখনকার ছেলেপেলের যদি ওই অভিজ্ঞতাটা থাকতো, তাহলে আমি মনে করি এখনকার মিছিল গুলো আরো ভায়োলেন্ট হইত। এখনকার মিছিল গুলোতে আমি কাউরে ছোট করতেছি না, এরা যে সাহস করে রাস্তা, আপনি দেখেন এই ছেলেগুলা খায়া না খায়া আছে, অনেকে চিকিৎসার ইয়া পায় না, অনেকে একবেলা খায়, পালা আছে, অনেকে আমি জানি রিক্সা চালাচ্ছে, পরিচালক গায়ে, এরা মিছিল আসে। সো আমি তাদের অপমান করব না, আমি শুধু বলবো যে ভায়োলেন্ট মিছিলের অভিজ্ঞতা তাদের নাই, কিন্তু তারা যেটা করা উচিত নিজের অস্তিত্ব জানান দেয় অন্তর থেকে শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। কারণ আমি মনে করি এইটুকুই কয়জন করে, তাই না? ও যে করতেছে একেবারে অন্তর থেকে করতেছে, কিন্তু এটা হলো বঙ্গবন্ধুরা ভালোবাসা, ঠিক আছে, নেতৃত্বকে সম্মান দিয়া আওয়ামী লীগকে ভালোবাসা করতেছে, জয় বাংলা স্লোগানটা ভালোবাসা করতেছে। তো এইটারে অপমান করার কোনো মানে অধিকার আমার নাই। কিন্তু ওই সময়কার মিছিল বা ওই সময়কার আওয়ামী লীগ অনেক হার্ড করছিল, কারণ আমরা তখনও বিরোধী দলের রাজনীতি করে করে আসছি, তাই না? আপনি দেখেন 75 থেকে 90 মানে হলো গিয়ে 15 বছর আমরা মাঠেই ছিলাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো 96, তার আরো 5 বছর আমরা মাঠে ছিলাম, তাই না? জি। তো এটা তো 15 বছর মনে করেন অভিজ্ঞতা। যে ছেলেগুলো এখনো মিছিল করে, দেখেন বয়স কত, 20 থেকে 25-এর মধ্যে, 18 থেকে 25 ধরলাম বা 30 ধরলাম। তো 15 বছর আওয়ামী লীগ শাসন যদি হয়, আর আপনি 3 বছর ইয়া ধরেন, ওই যে তত্ত্বাবধায়ক সরকার ধরেন, তো মানে 18 বছর তারা কিন্তু মাঠের ইয়া পায় নাই, তাই না?
মাঠে থাকার আমেজ পায় নাই, বা ও 18 তাদের বয়স থেকে মাইনাস করে দিলে 30 বছর যান, যে 12 ছিল, 12 বছর বয়সে মিছিল করে না কেউ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা, আওয়ামী লীগের রাস্তায় নামার কোনো দরকারও পড়ে নেই, তাই না? তো এরা যখন মনে করেন অস্তিত্বের হুমকি, গ্রেফতারের হুমকি, হত্যার হুমকি, কারণ অনেক জায়গায় ছোট ছোট পোলাবেন পিটাচ্ছে তাদেরকে মব করে, তাই না? পিঠে গাড়িতে উঠে জেলে পাঠায় দিচ্ছে, অনেক কিছু হইতেছে। কিন্তু তারপরে পোলাগুলো সাহস করে আসতেছে। এই জান হাতে নিয়ে আসাটা, এইটার তুলনা হয় না। অসম সাহস আমি মনে করি। এইটারে হাসির ঠাট্টার কিচ্ছু নেই। যে আমরা অনেকে বলে আর ঝটিকা মেশিন একটা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ায় 1 মিনিট স্লোগান দিয়ে ভিডিও করে, আমি এটা এইভাবে দেখি না, একদমই না। এই অপমান আল্লাহর হস্তে কেউ করেন নাই পোলাগুলোর। এরা কি অবস্থায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে, সেই খোঁজ আপনি নেন না। সে রাস্তায় দাঁড়ায় আপনি তার বদনাম করেন, তার মিছিলের এই স্পর্ধা আপনি দেখেন না, প্লিজ নো। এই প্রশ্নটা আসলে আপনার করার কারণ হচ্ছে যে ধরেন 90-এর গণ আন্দোলন আমরা দেখছিলাম, আমরা 4-5 জন মিলে এক একটা রাস্তায় যেতাম প্রতিদিন। ওইখানে যে ওই জয় বাংলা বলে হয়তো 2-4-5টা ইট পাটকেল মারতে, এরপর মাইরের ঠালায় চলে যেতাম, আবার আসতো আরেক গ্রুপ জটিকা মিছিল। আপনি তো নিশ্চয়ই চিটাগাং এর কথা বলছেন। জি 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 জি। তো আপনি জানেন তো চিটাগাং এ আরো কি ভয়ানক অবস্থা ছিল। জি। নতুন বাংলা ছাত্র সমাজ যে আমাদের এগেইনস্টে, তারা কি পরিমাণ কি সব অস্ত্র নিয়ে নামতো পুলিশের ব্যাকিং এ, এবং আমাদের এগেইনস্টে এলএমজি টেলএমজি এগুলোর সহ কিন্তু প্রতিটা গাড়িতে এলএমজি থাকতো, তাই না? জি জি। ব্রাশও করতো, সবসময় গায়ে না করলেও মাথার উপর দিয়ে ব্রাশ হচ্ছে এলএমজি। আমাদের খেয়াল আছে রাস্তায় শুয়ে পড়ছি গুলির তোরে, মানে ওই নল দেখেই তো, মানে একটা নল এরকম, নলের উপরে সামনে আবার একটা চোঙ্গা, তাই না? তো এই জিনিস তো আমরা ফেস করছি। আমাদের যেটা ছিল আমাদের সময়, বা আমি 90-এর অভিজ্ঞতা যদি বলি, আমাদের সময় এটা ছিল কি আমরা শত্রু দেখতেছিলাম। আমাদের শত্রু পুলিশ, আমাদের শত্রু গুলি, লাঠি, টিয়ার গ্যাস, তাই তো? জেলের থেকে আমাদের ভয়, মানে মরে যেতে হবে, মরে যেতে পারি, তাই না? গুলি আসতেছে, মরে যেতে পারি। কিন্তু এখনকার এরা, তফাৎটা হলো যে এরা তো শত্রুদের সামনে দেখতেছে না, শত্রু তো গুপ্ত এখন। গুপ্ত। এটাই সেই জন্যই বলতে যে এখন যারা মিছিল করতেছে তারাও তো ভালো কাজই করতেছে, যার যতটুকু সক্ষমতা। অবশ্যই প্রচন্ড সাহস, এটাকে আমি প্রচন্ড সাহস, এবং এইটার আমি স্যালুট জানাই। সুতরাং তাদেরকে নিয়ে তো আমাদের কটূক্তি করার আসলে কিছুই নাই। যারা কটূক্তি করে তারা আসে না, যারা করে তারা মানে বেয়াদব। ভাই আমি আর আপনাকে বেশিক্ষণ রাখবো না। আমি আপনার কাছ থেকে শুধু এটাই বলবো যে এই মুহূর্তে যারা আছে তৃণমূল কর্মী, আমরা যাদের বলি, আসলে নেতা বলতে তো এক শেখ হাসিনাকেই বুঝি আমরা, তৃণমূল কর্মী আমাদের ছোট ভাইরা, এদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা, মানে কোনো পরামর্শ দিবেন কিনা? না, আমি বলতেছি যে আমি একটা জিনিস বলতে চাই, যদি আওয়ামী লীগের একটা সিস্টেমেটিক কাঠামো আছে, এটা চাইলে ভাঙা যায় না। অনেকে ভাবে যে কমিটি চেঞ্জ করা উচিত, ওই অবস্থায় আওয়ামী লীগ নাই এখন। আওয়ামী লীগ এখন বিচ্ছিন্ন, বিভিন্ন জায়গায় বিপর্যস্ত, নেতা কর্মীরা অনেকে দেশের বাইরে। সো যারা কমিটির কথা বলে তাদের এইটা মাথায় রেখে, শেখ হাসিনার এই ক্ষমতা নাই যে উনি নতুন করে কমিটি দিবেন, কারণ ওনাকে এই জন্য ডেকোরাম মানতে হয়তো, তাই না? আওয়ামী লীগ তো জনগণের পার্টি, গণতান্ত্রিক একটা দল। তো ওনাকে আগে ওনার এক্সিকিউটিভ কমিটির সাথে বসতে হবে, এবং সবচেয়ে বড় কথা, একটা কমিটি দেওয়ার জন্য সম্মেলন লাগে, তাই না? মানে সম্মেলন করে এগুলো করা হয়। এক্সিকিউটিভ কমিটির কথা বললাম, জেলাওয়ারি, উনি কিন্তু প্রতিদিন বিভিন্ন থানা, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত কথা বলেন, এবং উনি সবার একটা কথা বলেন, ধৈর্য ধরো, অস্থির ধৈর্য ধরো। আমি ওনার কথাটাই বলবো, প্রস্তুত হও, অস্থির হও না, প্রস্তুত হও, রেডি থাকো, সামনে বড় যুদ্ধ আছে, এগুলো কোনো যুদ্ধই না, সামনে আরো বড় যুদ্ধ আছে। এটাই। ধন্যবাদ সোহেল ভাই।